কয়েকদিন আগে আমার একটি কন্টেন্টে আমি বলেছিলাম কঙ্গো উগান্ডার কিছু কথা। বিশেষ করে বিষয়টি ছিল আসলে একেবারেই ভিন্ন ধরনের একটি বিষয়, আমাদের পরিবেশগত, আমাদের জীববৈচিত্র্য ইস্যুতে কন্টেন্টটি ছিল মূলত। যদিও তার একটি বড় অংশ জুড়েই আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছিলাম যে একটি তাল গাছ কেটে ফেলার কারণে শতাধিক বাবুই পাখির ছানা এবং ডিম নষ্ট হয়ে যায়, ছানাগুলো মারা যায়। সেই প্রেক্ষিতেই আমি কথা বলতে গিয়ে জানিয়েছিলাম আমার কঙ্গোর যুদ্ধের কিছু ঘটনা, একই সাথে হচ্ছে উগান্ডায় জীববৈচিত্র্য রক্ষায় তারা কি ধরনের আইনি ব্যবস্থা নিয়ে থাকে সেই ইস্যুতে কথা বলেছিলাম। এবং সেই কন্টেন্টটি দেখার পর অনেকেই কমেন্ট করে, ইনবক্সে, এমনকি কেউ কেউ ফোন করে বা সামনাসামনি আমাকে বলেছেন যে এই ধরনের যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো একটু শেয়ার করলে ভালো হয়, অনেকে অনেক কিছু জানতে পারবে, অনেক বিষয় তথ্য পাওয়া যাবে। সেই কারণে আমিও চিন্তা করেছি যে এই যে কঙ্গোতে গৃহযুদ্ধ কাভার করতে যাওয়া, নিউজ করতে যাওয়া, বা উগান্ডা ঘোরা, এর বাইরে ইউরোপের নানান দেশ বা এশিয়ার মধ্যে নানান দেশ ঘোরা, আফ্রিকারও অন্যান্য দেশ ঘোরা, এই বিষয়গুলো আসলে বললে জানালে খারাপ হয় না। খারাপ হয় না কয়েকটি কারণ আছে। একটি হচ্ছে এর মধ্যে শিক্ষামূলক অনেকগুলো বিষয় আছে, আরেকটি হচ্ছে আমাদের নানান ইস্যুতে ন্যাশনাল পলিসির যে জায়গাগুলো, দুর্বল জায়গাগুলো, সেই জায়গাগুলো আবার জানার একটা বিষয় থাকে। কারণ আমরা দেখেছি যে কি করে টয়লেট নির্মাণ করতে হয়, কি করে হচ্ছে ছাগল পালন করতে হয়, এগুলো দেখার জন্যও আমাদের আমলারা রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে বিদেশ সফর যান। তো সেই জায়গায় আমরা যদি আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি, সেই জায়গা থেকেও ওনারা যদি মনে করেন, না করার সম্ভাবনাই বেশি, তাহলে তো আর বিদেশ ট্যুর হয় না, পার্ডিয়ামের ডলারে পার্ডিয়াম নেওয়ার ব্যাপারটা থাকে না। তারপরে হচ্ছে নাগরিক হিসেবে আমরা তো এই জায়গাগুলো, সহযোগিতার এই জায়গাগুলো আসলে রাখতেই পারি। এখন না নেয়া না নেয়া তাদের ব্যাপার, তবে নেবে না, কয়দিন নেবে না সেটাও একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অনেকেই যেটি বলেছেন যে আমি যদি সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করি, সেগুলো একদম খারাপ হয় না। আর আমি ধরলাম যে রাষ্ট্রের নীতি নির্ধারকরা সেগুলো নিল না, নাই বা নিতে পারেন, তারা নিলেন না। কিন্তু আমাদের যারা দর্শক আছেন, আমাদের এই দেশের নাগরিক যারা আছেন, তারা তো এগুলো জানতেই পারেন, আনন্দ পেতে পারেন। তো সেই জায়গা থেকে আসলে আজকের এই বিষয়। আমি যেহেতু সেদিন অন্য একটি ইস্যুতে বাবুই ছানা, আমাদের জীববৈচিত্র্য, এই বিষয়ে কথা বলতে গিয়ে অন্য বিষয়গুলো অবতারণা করেছি, সেই জায়গায় ডিটেলস আসলে কিছু বলার সুযোগ ছিল না, খুব সংক্ষেপে কথাগুলো বলেছিলাম। তা আজকে আমি একটু ডিটেলসে যাব। তা আমি শুরুতেই হচ্ছে যেটি নিয়ে বেশি মানুষকে আপ্লুত করেছে সেই কথাটাই বলি, এবং সেটি হচ্ছে গৃহযুদ্ধের কিছু ঘটনা। খুব বেশি না, আমি ছোট ছোট এক দুটি কথা বলে তারপর হচ্ছে আমি যুদ্ধের মধ্যে আমরা কিভাবে পড়ে গেলাম সেগুলো বলছি। তা আজকে আমি কঙ্গোর কিছু ইস্যু আপনাদের সামনে তুলে ধরবো। তা আমি আপনাদেরকে আগের সেই ভিডিওতে, সে কন্টেন্টে বলেছিলাম যে মূলত কঙ্গোতে গিয়েছিলাম আমরা গৃহযুদ্ধ কাভার করার জন্যে, বাংলাদেশের সেনা ও বিমান বাহিনীর অ্যাক্টিভিটিস সম্পর্কে জনগণকে জানানো, একই সাথে হচ্ছে জাতিসংঘ সেখানে শান্তি প্রতিষ্ঠা কীভাবে কাজ করছে সেগুলো জানানোর জন্য। আমরা জানি, যারা খোঁজখবর রাখি তারা নিশ্চয়ই জানি যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন যেই জায়গাগুলোতে আছে, এর অধিকাংশ জায়গাতে এই শান্তি রক্ষার ইস্যুতে আলাদা করে যেই নিয়ম নীতির বিষয়গুলো আছে, সেখানে চ্যাপ্টার 7 হচ্ছে ফলো করা হয়, কিন্তু কঙ্গোতে ফলো করা হয় চ্যাপ্টার 6। এই চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 এর বিষয়টা আসলে কি? চ্যাপ্টার 7 হচ্ছে
শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা করা, প্রয়োজনে যুদ্ধ করা, এবং সেই যুদ্ধটাও হবে একেবারেই না পারতে, এরকম একটা বিষয়। আর চ্যাপ্টার 7-এর ব্যাপারটা হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠার জন্য বল প্রয়োগ করা, প্রয়োজনে আগে গুলি পরে কথা, এই ধরনের ব্যাপার। তো কঙ্গোতে হচ্ছে চ্যাপ্টার 6 আছে, সেখানে হচ্ছে জাতিসংঘের সেই শান্তিরক্ষা মিশনে আমি যখন গিয়েছিলাম সেই সময়ের কথা বলছি, আজ থেকে প্রায় 21 বছর আগের কথা, 20 বছর আগের কথা, 20 বা 21 বছর এমন হবে। আগস্ট মাস ছিল, আগস্টের 2 তারিখ আমি গিয়েছিলাম। সেই সময় হচ্ছে বাংলাদেশের প্রথম টিমটা সেখানে দায়িত্ব পালন করছে 1 বছর মতো, যেটাকে বলা হতো, সেই টিমটাকে বলা হতো ব্যানব্যাট 1, মানে বাংলাদেশ ব্যাটালিয়ান 1, সংক্ষেপে ব্যানব্যাট 1। আর জাতিসংঘের প্রত্যেকটা দেশে আলাদা আলাদা নাম আছে, যে সেখানে হচ্ছে জাতিসংঘে সেখানকার যেই কার্যক্রম ছিল সেই কার্যক্রম পরিচালনার জন্য যেটি ছিল সেটি মূলত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেরই সংক্ষিপ্ত রূপ মনুক, অনেক বিশাল নাম, প্রায় 5-6 শব্দের একটি না, সেখানকার বিষয়টা জানানোর জন্য সংক্ষেপে মনুক বলা হতো। আমার মনে হয় যে অত ফ্রেঞ্চ ভাষায় অত বড় নাম বলা, সেটা বারবার বলা এবং মনে রাখাটাও কঠিন, যারা শুনবেন তাদের জন্য এটা জটিল জায়গা হয়ে যাবে। তার চেয়ে আমি মনুকই বলছি সংক্ষেপে, MONUC, 5 শব্দের সেই বিশাল নাম এবং খুব খটোমটো নাম। তো এই মনুকের অধীনে 49টি দেশের বিমান বাহিনী বা সেনাবাহিনী দায়িত্ব পালন করছিল। তো সেখানে হচ্ছে মূলত তাদের অনেকগুলো এয়ারপোর্ট ছিল, তার মধ্যে বাংলাদেশের ক্যাম্প যেই এলাকাটা ছিল বুনিয়া, সেই বুনিয়ার যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের দায়িত্বে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস কর্মকর্তা এবং সৈনিকরা ছিলেন। আর সেনা বাহিনীর যে জায়গাটায় বুনিয়া ক্যাম্পে তারা ছিলেন 1000 জনের একটা টিম, সেই জায়গায় হচ্ছে আমাদের এয়ারফোর্সের আলাদা বেস ক্যাম্প ছিল। আমি সেখানেও গিয়েছিলাম এবং সেখানেও নানান ধরনের অভিজ্ঞতা আছে। তো সেখানে আমরা যখন গিয়েছি, তার মধ্যে ছোট্ট একটা দিয়েই শুরু করি। একদিন আমরা গিয়েছিলাম স্বর্ণের খনি দেখার জন্য। ওখানে ওই সময় পর্যন্ত যদি ধরি, প্রায় 150-র মতো স্বর্ণের খনি আছে কঙ্গোতে। তার চাইতেও বেশি আছে ডায়মন্ড মাইন, হীরার খনি। তো লোহা, কয়লা, তেল, মানে অনেক ধরনের খনি আছে। মূলত ওই খনিগুলোর জন্য এই যুদ্ধগুলো। এবং একটা সময় ওখানে এয়ারপোর্ট ছিল সম্ভবত 8টা না 9টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেগুলো এখন আর সিভিল এভিয়েশনের যে অ্যাসোসিয়েশন, তারা আন্তর্জাতিক রুটে প্লেন চলাচলের জায়গাটা নিষিদ্ধ করেছে যুদ্ধের কারণে। এবং সেখানে হচ্ছে আমি যখন যাই তখনও প্রায় 150 এয়ার স্ট্রিপ ছিল। এগুলো হচ্ছে প্রাইভেট। এই প্রাইভেট এয়ার স্ট্রিপের মালিকরা এখন আর আসলে কঙ্গোতে থাকেন না। এই এয়ার স্ট্রিপগুলোর প্রায় সবই ব্যবহার করেন ওখানকার মিলিশিয়ারা। একটু কঙ্গো সম্পর্কে বলে রাখি, আমি জাস্ট ওইভাবে ডাটাগুলো দেওয়ার চাইতে মনে রাখা এবং বোঝার জায়গা থেকেই বলছি। বাংলাদেশের চাইতে প্রায় 16 গুণ বড় একটি দেশ। 16 গুণ বড় দেশটিতে লোক সংখ্যা কত? আজ থেকে 20 বছর আগের কথা যেটা বলি, সেখানে হচ্ছে কঙ্গোতে তখন হচ্ছে 5 কোটির মতো লোক। বাংলাদেশে তখন হচ্ছে ধরেন 14 কোটি মানুষ। যেই পরিমাণ ভূমিতে 1,44,000 বর্গ কিলোমিটার বা 56,000 বর্গ কিলোমিটার জায়গায় যদি হয়
14 কোটি মানুষ, তার চাইতে 16 গুণ বড় জায়গায় হচ্ছে মাত্র 5 কোটি মানুষ। তো সেই জায়গায় আপনি একবার চিন্তা করে দেখেন যে মানে অবস্থাটা কি দাঁড়ায়। তারপর আমি আপনাদের একটু বলি যে রিপাবলিক অফ দ্য কঙ্গো বা কঙ্গো প্রজাতন্ত্র, সেই জায়গাটাতে হচ্ছে একেবারেই এখনকার বিবেচনাতেও যদি বলি, একদম লেটেস্ট নিউজও যদি বলি, ওয়ার্ল্ড ব্যাংক বলছে তাদের জিডিপি গ্রোথ রেট হচ্ছে 1.9। এত ধরনের খনি থাকার পরেও জিডিপির জায়গাটা এই ধরনের। এরপরে হচ্ছে পার ক্যাপিটা জিডিপির কথা যদি বলি, সেটা হচ্ছে 2477 মার্কিন ডলার। তো এই যে দেশটি এই 20 বছরে এই দেশে আমি যেটা বলছিলাম তখন মাত্র 5 কোটি মানুষ ছিলেন আজ থেকে 20 বছর আগে। এখন সেখানে লোক সংখ্যা বেড়ে 11 কোটি 20 লাখ হয়েছে। এটা হচ্ছে আয়তনের দিক থেকে যেটি বলছিলাম, বিশ্বের 11 বৃহত্তম দেশ। মানে আমাদের সাথে কত বড় তাহলে একবার বিবেচনা করেন। এর মধ্যে হচ্ছে ধরেন এই যে এত বড় দেশ, লোক সংখ্যা মাত্র এত কম, সেই দেশটির 150 মতো যে প্রাইভেট বিমানবন্দর, সেগুলো হচ্ছে মিলিশিয়ারা দখল করে রেখেছে। এবং এই জায়গাতে বেসিক্যালি উগান্ডা, রুয়ান্ডা, তারপরে হচ্ছে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের লোকজন যারা এই মিলিশিয়াদের মদত দেয়, টাকা দেয়, অস্ত্র দেয়, তারা এখানে আসে, ডায়মন্ড এবং গোল্ড নিয়ে চলে যায়। এই ডায়মন্ড আর গোল্ডের বিনিময়ে কিন্তু খাবার দেয় না, টাকা দেয় না, দেয় অস্ত্র মূলত। তো সেই রকম একটা জায়গায় আমরা একদিন দেখতে গেলাম, একটা গোল্ড মাইন। আমাদের এয়ারফোর্সের সদস্যরা আমাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে গেলেন আমাদেরকে একটা কাছেই একটা গোল্ড মাইনের উপরে। আমরা প্রায় বেশ খানিকটু উপরে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ঠিক কত হাজার ফিট উপরে ছিলাম, তবে এইটুকু মনে আছে যে রাইফেলের গুলি রেঞ্জের বাইরে আমরা ছিলাম। তারপরে হচ্ছে এই হেলিকপ্টার যখন হচ্ছে মাইনের উপর দিয়ে যাচ্ছে, তখন নিচ থেকে মিলিশিয়ারা গুলি করছিল। তো গুলি করলে গুলি লাগবে না, তারপরেও আমাদের সেই হেলিকপ্টার যিনি চালাচ্ছিলেন তিনি আবার আরেকটু উপরে যান, আবার খানিকটা নামেন। আমরা বাইনোকুলার দিয়ে সে গোল্ড মাইন দেখছিলাম, সেখানে মিলিশিয়ারা খনি থেকে স্বর্ণ তুলছে, এক জায়গায় ডাই করে রাখছে, তারপরে আরেক জায়গায় প্যাকেজিং হচ্ছে। কারণ এগুলো হচ্ছে ওই যে বিদেশি শক্তি, সেই বিদেশি শক্তি হচ্ছে সেগুলো নিয়ে যাবে, তাদেরকে আবার অস্ত্র দেবে। গেল এই ধরনের একটি ছোট্ট ঘটনা যে আমাদের উদ্দেশ্য করে মানে কয়েকশো রাউন্ড গুলি ছোড়া হলো। আমরা উপর থেকে সেই গোল্ড মাইন দেখে আসলাম। আরেক দিনের একটা কথা বলি, ক্যাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আমাদের ক্যাম্পের সামনে, ক্যাম্পের বাইরে আমরা অন্য একটা জায়গায় যাব। তো সেখানে হচ্ছে ক্যাম্প এরিয়া যেহেতু, তো ওখানে হচ্ছে আমরা বললাম এপিসিতে আমরা উঠবো, একটু সামনে গিয়ে উঠি, একদম ক্যাম্পের ভিতরেই না উঠি, কারণ এপিসি তো একটা বদ্ধ জায়গা, ভিতরে আমরা 8-10 জন মানুষ, সব দিক থেকে আটকানো, দম বন্ধ একটা ব্যাপার। হ্যাঁ, উপরের ওদিকে একটা জানালা মতো খোলা আছে, সেখানে আমাদের সেনা সদস্য একজন আছেন, আর সামনেই 2 দিকে আরো 2 জন প্রস্তুত হয়ে আছেন যে কোনো হামলা মোকাবেলা করার জন্য। আর আমাদের যে কনভয় সেখানে হচ্ছে ছিল, যতদূর মনে পড়ে, 4টা এপিসি ছিল, আর্মার কার ছিল, তারপরে আরো অন্যান্য লরি ছিল, সব মিলে প্রায় 60-65 জন সেনা সদস্য। তারা আমাদেরকে নিয়ে যাবেন, তখন আমরা এপিসিতে উঠিনি। তো ওর মধ্যে পাশেই একটা বাড়ির উঠানে একটা বাচ্চা খেলা করছে। বাচ্চার বয়স কত, খুব বেশি হলে 3-3.5 বছর হবে।
বাচ্চা খেলছে, শরীরে কোনো পোশাক নেই, ছোট বাচ্চা, ছেলে। তো খেলছে, যে তার খেলনাটা কি? খেলনাটা হচ্ছে একটা ছুরি, প্রায় 4 থেকে 5 ইঞ্চি ফলা, একটা ধারালো ছুরি, দুই দিকেই ধার দেয়া, আমাদের ওই যে ড্যাগারের মতো। সেটা দিয়ে সে তার পায়ে, রানের মধ্যে হচ্ছে, থাইয়ের মধ্যে হচ্ছে মারছে। তো আমরা যখন ওই বাড়িটা ক্রস করছি রাস্তা দিয়ে, তখন হচ্ছে একটু বেশি ভিতরে ঢুকে গিয়েছিল ফলাটা, বাচ্চাটা ব্যথায় চিৎকার করে উঠলো। তো বাচ্চা চিৎকারেই মূলত আমি বায়ে তাকিয়ে যখন দেখলাম বাচ্চা কান্না করছে এবং ওর হাতে ছুরি, আমি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরলাম, ওর বাচ্চার হাতটাও ধরে ফেললাম, ছুরি সহ যে হাতটা ছিল, এবং দেখলাম 2 থাইয়ের মধ্যেই অনেকগুলো জায়গায় সে অলরেডি ছুরির ফলা গেঁথেছে এবং ব্লিডিং হচ্ছে। আমি সাথে সাথে তো ধরে ফেললাম। বাচ্চাকে যখন আমি ধরেছি তখন হচ্ছে ঘরের ভিতর থেকে বাচ্চার মা চিৎকার করে বের হয়ে আসছেন। এসে সে আরো চিৎকার করার পর আরো অনেকে চলে এসছে, এবং মানে মার মুখে একটা অবস্থা যে তার বাচ্চাকে আমি কি বলে ধরেছে। আমি তো আর্মির ড্রেস পরা নাই, আমি তো বাংলাদেশের আর্মির মানুষ না। তখন আমাদের সাথে যারা ছিলেন ওনারাও দৌড়ে এসছেন এই মহিলার চিৎকার চেঁচামেচিতে, এবং এর মধ্যে 2-1 দেখেছিলেন যে আমি ওদিকটায় গেছি। তো সবাই এসছেন, আসার পর ব্যাপারটা কি যে তখন মানে আমি যা বললাম যে বাচ্চাটা এরকম ছুরি নিয়ে খেলছিল, এই যে দেখেন পায়ের মধ্যে কি অবস্থা, অলরেডি ব্লিডিং হচ্ছে, ও তো ট্রিটমেন্ট দরকার। তো সেটা হচ্ছে বাচ্চার মায়ের ওই চিৎকার চেঁচামেচি। আবার এদিকে হচ্ছে যা ছুটে এসেছিল তারা আবার বাংলাদেশ আর্মি দেখে থেমেছে, কারণ বাংলাদেশ আর্মিকে ওরা বন্ধুর মতো করে দেখে, ভাইয়ের মতো করে দেখে। তো তখন আমাদের সাথে যারা ছিলেন ওরা তখন স্থানীয় সোহালিজ ভাষায় ওদেরকে বোঝালো যে তোমার বাচ্চার এই অবস্থা দেখে এটা, উনি চলে আসছেন, উনি একজন সাংবাদিক, আর আমাদের দেশে আসলে বাচ্চাদের হাতে এই ধরনের খেলার জন্য এই ধরনের কিছু দেয়া হয় না। তো যাই হোক, বলার পরে অন্যরা একটু শান্ত হলো। মহিলাকে আবার আমি যা বললাম সেগুলো আবার সোয়ালিজ ভাষায় জানানো হলো। আর আমাদের সাথে একজন অবশ্য ছিলেন, ইন্টারপ্রেটার ছিলেন, প্রভাষী। তিনি ছিলেন কঙ্গো ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটি, তার কেমিস্ট্রির প্রফেসর ছিলেন, ডক্টরেট করা ভদ্রলোক। গৃহযুদ্ধের কারণে ইউনিভার্সিটিটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর উনি নানান কিছু করার চেষ্টা করেছেন, ঠিক ব্যাটে বলে হচ্ছিল না। আর একজন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, পুরো ধরেন প্রায় 15-20 বছর শিক্ষকতা করে এসছেন, পিএইচডি করা মানুষ, উনি তো আসলে কায়িক শ্রম দেওয়ার মতো জায়গাগুলো নেই। তো উনি তখন হচ্ছে বাংলাদেশ ক্যাম্পে দোভাষীর কাজ নিয়ে এসছেন। প্রতিদিন $6 করে উনি পেতেন, আমার যতদূর মনে আছে। তো $6 বিনিময়ে উনি এই কাজটা করতেন, সাথে খাবার দাবারের ব্যাপার ট্যাপার এগুলো তো আছেই। বাঙালি আমরা নিজেরাই জানি যে আমরা 1000 মানুষ খাবো, আর একজন দোভাষী তাকে অভুক্ত রাখবো, এটা তো আসলে হয় না। আবার খাবার টাবার তার বাসার জন্য রেগুলার দিয়ে দেওয়া হতো। তো আমি তখন হচ্ছে জানতে চাইলাম যে বাচ্চার হাতে খেলার জন্য ছুরি কেন? তখন হচ্ছে বাচ্চার মায়ের বক্তব্য হচ্ছে যে ও যখন আরেকটু বড় হবে, মানে 3-3.5 বছরের বাচ্চা, ব্যাপারটা মানে ভেবে দেখবেন। বলছে যে আর কিছুদিন পর মানে আর 2-3 বছর পর, মানে তার যখন বয়স 5, 5.5 বা 6 বছর হবে, ও তো যুদ্ধে চলে যাবে। তাহলে তাকে এখন থেকেই তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? রক্ত দেখলে যেন ভয় না পায়। রক্ত দেখায় তাকে অভ্যস্ত করছে তার মা। ছুরি গায়ে বিচ্ছে, কেটে যাচ্ছে, এই যে বিষয়, বাচ্চাটা কষ্ট হচ্ছে, এই কষ্টটা তার ট্রেনিং এর পার্ট। যে শরীর কাটবে, ব্যথা হবে, রক্ত ঝরবে, এগুলোকে জয় করতে শিখতে হবে, কারণ তাকে যুদ্ধে যেতে হবে।
তা আমি বললাম 5-6 বছর বয়সে সে কি যুদ্ধে যাবে? তখন হচ্ছে আমাকে ইন্টারপ্রেটার বললেন 5-6 বছরের বাচ্চারাও যুদ্ধে যায়। তাদের কাজটা কি? তাদের দুই ধরনের কাজ করে তারা। একটা হচ্ছে তথ্য সংগ্রহ করার কাজ করে, তথ্য আদান প্রদানের কাজ করে, এটা এক ধরনের কাজ। আরেক ধরনের কাজ আছে, সেটা সরাসরি যুদ্ধের সাথে জড়িত। সেটা হচ্ছে এই যে মিলিশিয়ার যে টিমগুলো যখন এক এলাকা থেকে আরেক এলাকায় যায়, তারা তো যাওয়ার সময় তাদের এই মিলিশিয়াদের তৈরি থাকতে হয় যুদ্ধের জন্য। তারা যখন যাচ্ছে ওই সময় তখনও তারা তৈরি, যে কোনো মুহূর্তে গোলাগুলি করতে হতে পারে। তখন হচ্ছে তাদের বাকি যে জিনিসপত্র, গোলা বারুদ বা বাড়তি অস্ত্র যেগুলো শত্রুর কাছ থেকে নিয়েছে, অথবা হচ্ছে খাবার দাবার, জামা কাপড়, এগুলো বহন করে হচ্ছে বাচ্চারা। 5-6 বছর বাচ্চাকে হয়তো কাপড় চোপড়ে বোঝা দিচ্ছে, 8-9 বছরের বাচ্চাকে আরেকটু ভারী কিছু দিচ্ছে, এইভাবে কাজগুলো হয়। এই বাচ্চাগুলো এই করতে করতে যুদ্ধের সাথে যুক্ত হয়, যুদ্ধ শেখে, গোলাগুলি করা শেখে, অস্ত্র পরিষ্কার করা শেখে। এগুলো যেমন শিখছে, একই সাথে ওরা এগুলো শেখার পাশাপাশি যেটা সবচেয়ে দুঃখজনক, যেটা বাবা মা ওদেরকে দিচ্ছে, যে এই বাচ্চাটা অন্তত পক্ষে যখন যোদ্ধাদের সাথে থাকবে তার তো 2-3 বেলা খাবারটা সে পাবে। এই যে বাচ্চা খেয়ে বেঁচে থাকবে, এই কারণেই হচ্ছে বাবা মা মিলিশিয়াদের সাথে এদেরকে দিয়ে দিচ্ছে। এই মিলিশিয়া আবার কারা? এই বাচ্চারা যে যায়, মানে একসাথে, মানে একটা জায়গায় চলে গেল, টিমের সাথে চলে গেল এমন না। কোনো কোনো টিমের কাছে গেলে তো বাচ্চাটাকে মেরেও ফেলতে পারে, যে ও তো শত্রু। এই যে এখন 11 কোটি মানুষের দেশ, আমি যখন কার কথা বলছি সেটা তখন তারা 5 কোটি মানুষ। যখন যুদ্ধ শুরু হয় তখন 4 কোটির কাছাকাছি ছিল। কঙ্গোতে জাতি হচ্ছে 200টা। এই যে এখন 11 কোটি 20 লাখ মানুষ, 200 জাতি তাদের, ধর্ম 228টা, 30 জন 40 জন 50 জন মিলেও একটা ধর্ম। এই ধর্মের কারণে যুদ্ধ হয়, জাতিতে জাতিতে যুদ্ধ হয়। আমরা যখন গেলাম তখন হচ্ছে প্রেসিডেন্ট তো একজন আছেন, আরও 5 জন ভাইস প্রেসিডেন্ট, এবং তারাও প্রত্যেকেই প্রেসিডেন্টের মর্যাদা পান। এই 6 জন যে প্রেসিডেন্ট, এরা কারা? এরা হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে বড় 6টি জাতির 6 জন প্রধান। তারা এই 6 জন হচ্ছে সরাসরি রাষ্ট্রপতির মর্যাদা ভোগ করেন। এদের আবার প্রত্যেকের আলাদা আলাদা বাহিনী আছে, নিরাপত্তা বাহিনী। কিনশাসা গিয়েছিলাম। কিনশাসা হচ্ছে, তো আপনারা জানেন যে কঙ্গোর রাজধানী। কিনশাসায় যখন যাই সেই সময় একদিন আমরা আমাদের মূলত সেই যেটা বলছিলাম যে যুদ্ধ কাভার করার জন্য যাওয়া, তো আমরা যেই জায়গায় যুদ্ধ কাভার করতে যাব সেই যাওয়ার পথেই হঠাৎ করে এক জায়গায় আমাদের তখন ওখানে যে মিলিটারি প্রভোস্ট যারা আছে তারও একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের গাড়ি থামিয়ে দেওয়া হলো। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হবে। আমাদেরকে গাড়িটা যেখানে থামিয়ে দিয়েছে সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যে কোথাও। যুদ্ধটা কেন শুরু হবে? আগাম কোনো খবর? যে না, আগাম খবর না। সেটা হচ্ছে ওখানে একজন প্রেসিডেন্ট এক পথে আসছেন, আরেকজন প্রেসিডেন্ট আরেক পথে রওনা হয়েছেন। আমাদেরকে যেখানে থামানো হলো তার সামনেই ওই জায়গাটায় এসে 2 প্রেসিডেন্টের মুখোমুখি হবে। এই যে মুখোমুখি হওয়া, ওই জায়গায় একদম মানে যুদ্ধ হবে। 2 প্রেসিডেন্টের বাহিনী একজন আরেকজনের দিকে গুলি ছুড়বে, এবং সেই জায়গাটায় হচ্ছে কত হতাহত হবে তার কোনো ইয়ত্তা নেই। কারণ ওটা লোকালয়, বাজার এলাকা। এই 2 পক্ষ, স্থানীয় মানুষ সব মিলে অসংখ্য মানুষের মৃত্যু ঝুঁকি তৈরি হয়েছে। আমাদেরকে তখন থামিয়ে দিয়ে বলা হলো যে আপনারা এখানেই থাকেন, আমরা রাস্তাটা ক্লিয়ার করি, যুদ্ধটা থামুক, তারপরে যান।
এখন এরপর তারা তাদের মতো করে ব্যবস্থা নেওয়ার জন্য চলে গেল, বা আরেকটা টিম ওখানে কাজ করছিল। কাজটা কি? কাজটা হচ্ছে দুই প্রেসিডেন্টের যে আসার পথে তার মধ্যে কমপক্ষে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের গ্যাপ রেখে দুই দিকেই হচ্ছে গাছ ফেলে রাস্তা আটকে দেওয়া হলো। বাজারে ওখানে যখন আসবে, মুখোমুখি হবে, ওই যুদ্ধ হলে ওখানে মানুষ অনেক বেশি মারা যাবে। এই ক্যাজুয়ালিটি নিয়ন্ত্রণ করার জন্যে আমাদের সৈনিকরা দুই প্রেসিডেন্টের পথেই বাধা তৈরি করে দিল, ব্যারিকেড দিয়ে দিল। যথারীতি দুই প্রেসিডেন্ট আসলেন, পথে বাধা পেলেন, এবং বাধা পাওয়ার পরে তাদের বাহিনী নেমে গেল, এলো পাথারি গোলাগুলি ছুটছে। তার আগে ওদিকে যতটা সম্ভব সাধারণ স্থানীয় লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হলো। ওরা দিক থেকে গুলি করছে, এর দিক থেকে গুলি করছে। এই গোলাগুলির মধ্যেই আমরা আবার আরো একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, যে এই মাথায় আমরা, এই মাথায় হচ্ছে এক প্রেসিডেন্ট, এই মাথায় হচ্ছে আরেক প্রেসিডেন্ট, এবং মোটামুটি প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের প্রায় 1 কিলোমিটার করে গ্যাপ। প্রথম ধাক্কাটা যখন গেল গোলাগুলি, ততক্ষণ পর্যন্ত সবাই চুপ আছেন। বেশ প্রায় 15-20 মিনিট প্রচন্ড গোলাগুলি। তবে মানে এরাও জানে না যে শত্রু কোন দিকে আছে, জানে খালি শত্রু ওদের পথে বাধা দিয়েছে, যে কোনো মুহূর্তে হামলা হবে। এরা গোলাগুলি চালিয়ে যাচ্ছে। ওই পাশে যারা ছিল তারাও গোলাগুলি চালাচ্ছে। এখন দুই দিক থেকেই গোলাগুলি হচ্ছে, এবং দূর থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু নিজেদের দিকে গুলি আসছে না। ওই সময় আমাদের আর্মি মাঝখানটায় গিয়ে হাজির হলো, এবং দুই দিকেই দুটা টিম গেল, এবং গিয়ে দুই পক্ষকে শান্ত করা হলো, গোলাগুলি থামানো হলো। থামানোর পরে যে আবার বলা যাবে না যে তুমি এই পথ দিয়ে যাও, ও বেরিয়ে যা, এটা বলা যাবে না। এতে আবার এরা অপমানিত বোধ করবে, আবার ওদেরকেও একই কথা বলা যাবে না। তখন হচ্ছে এটা খুব টেকনিক্যালি বাংলাদেশ আর্মির সদস্যরা দুই প্রেসিডেন্টকেই পাহাড়ার মধ্য দিয়ে একদম তাদেরকে ঘিরে রেখে চারপাশ দিয়ে ক্রস করিয়ে দিল, কেউ কারো দিকে গুলি ছুড়ল না। এবং দুই বাহিনী আবার বাংলাদেশ আর্মিকে এইটুকু সম্মান দেখালো যে ওরা এখন গোলাগুলি করলে বাংলাদেশ আর্মি লোকজন, সদস্যরা একেবারেই হচ্ছে বিনা কারণে মারা যাবে। যেহেতু বাংলাদেশ বন্ধু রাষ্ট্র, সেই কারণে দুই পক্ষই পাশাপাশি ক্রস করে চলে গেল। চরম রক্তক্ষয়ী অবস্থা থেকে সেদিন স্থানীয় লোকজনও বেঁচে গেল। আমরাও খুব কাছ থেকে বিষয়টা দেখলাম। এবার একদিনের কাহিনী। এবার শেষ করি, বড় খুব আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি সেদিন যে যুদ্ধের কথা বলছিলাম, যে একটা যুদ্ধাবস্থায় পড়ে গিয়েছিলাম আমরা, আমাদের জীবনের নিরাপত্তার জায়গাটা হুমকির মধ্যে পড়েছিল, সেই কাহিনীটা। রোববার ছিল, একে তো সাপ্তাহিক ছুটি, তার উপর আবার স্থানীয় হাটবার। তা আমরা স্থানীয় হাট দেখতে কেমন গিয়েছিলাম। বেশ বড় একটা জায়গা জুড়ে সেই হাট বসে। তা আমরা যখন যাই, আমরা 9 জন সিভিলিয়ান সংবাদকর্মী। আমি পরিচয়গুলো আবার একটু আপনাদের বলি, যে আমি তখন চ্যানেলের সিনিয়র রিপোর্টার। আমার সাথে ক্যামেরা পার্সন ছিলেন ফুয়াদ হোসেন রুবেল, এখন নাগরিক টিভিতে আছেন। এনটিভি থেকে গিয়েছিলেন জহিরুল হক, এখন এনটিভির হেড অফ নিউজ। তার সাথে ক্যামেরা পার্সন ছিলেন তানভীর, শো স্পেশাল জার্নালিস্ট, ক্যামেরা পার্সন তানভীর ছিলেন এনটিভি থেকে। তারপর ছিলেন হচ্ছে এটিএন বাংলা থেকে ছিলেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার আরিফ হোসেন নিশি। তার সাথে ক্যামেরাম্যান ছিলেন কামাল হোসেন। কামাল হোসেন এখনো এটিএন বাংলায় আছে, আর আরিফ হোসেন নিশি তার নিজের একটা দৈনিক পত্রিকা আছে। আমরা বেসরকারি 3টি টেলিভিশনের এই 6 জন। বিটিভি থেকে ছিলেন প্রডিউসার
মাইনুদ্দিন, ক্যামেরা পার্সন ছিলেন মোহাম্মদ রফিক, খুবই সিনিয়র ক্যামেরা পার্সন। তো ভিজুয়াল মিডিয়ার আমরা 8 জন। তার বাইরে প্রিন্ট বা অনলাইন মিডিয়া যাই বলি, বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস থেকে ছিলেন বখতিয়ার রানা, উনি এখনো বিএসএস আছেন। এই 9 জন সাংবাদিকের টিম ছিল এটি। তো আমরা যেদিন সেই হাটে যাই রোববার দিন, এটি লাঞ্চের পরে গিয়েছিলাম আমরা। তো যাওয়ার পরে যেটি হলো, আমরা ঘুরছি, সেই ঘোরাটা আবার আমরা ঠিক এনজয় করছিলাম না, কারণ সামনে পিছনে ডানে বামে সেনাবাহিনী। তা আর লোকজন, স্থানীয় লোকজনের সাথেও আমাদের টুকটাক কথা হচ্ছে, যেহেতু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা জানা ছিল, একই সাথে ওখানে আর সোয়ালিজ ভাষাটা বেসিক্যালি ফ্রেঞ্চ ভাষার সাথে অনেকটা মিল, হয়তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেরই আরেকটা উপভাষাও যদি বলেন। আমি কাউকে কোনো ধর্ম ভাষাকে আমি হেয় করছি না, বলছি যে খুব কাছাকাছি। তো ফ্রেঞ্চ জানার কারণে আবার এদিকে আমাদের সাথে অনারারি একজন ক্যাপ্টেন ছিলেন বাড়ি, যিনি আলিয়াস প্রসেসে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সে অনেক বছর শিক্ষকতা করেছেন, শিখিয়েছেন বাংলাদেশিদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো উনি তখন হচ্ছে ওখানে অনারারি ক্যাপ্টেন করে হচ্ছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল যে স্থানীয়দের সাথে কথাবার্তা বলার জন্য, এবং আমাদের সেনা সদস্য বা বিমান সদস্যদের কাউকে যদি মনে করেন তারা ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, শিখেছেন, অনেকেই শিখেছেন। তো সেই জায়গা থেকে হচ্ছে ওনারা কথা বলেন। বেসিক্যালি ওই এলাকায় প্রত্যেকেই অনেকগুলো ভাষায় কথা জানে, তার মধ্যে সোহালিজ ভাষাটা খুব বেশি চলে, স্থানীয় ভাষা। আফ্রিকা জুড়েই সোহালিজ ভাষায় কথা বলা মানুষ প্রচুর। তা আমরা তখন সোহালিজ কিছু শব্দ কাজে লাগে এরকম শব্দ শিখে নিয়েছিলাম। আর যেহেতু ফ্রেঞ্চ জানতাম আমি, ওই জন্য হচ্ছে আমার শব্দ ভাণ্ডারটা একটু বেশি ছিল। আমরা কথা বলছিলাম, আমি কথা বলতাম খুব মজা করে। আমরা বিশেষ করে আমি যখন ওনাদের সাথে কথা বলতাম, আবার এই কঙ্গোলিজরা কিন্তু অনেকে বাংলাও জানে, শিখেছে তারা বাংলাদেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে। তা বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, সোহালিজ, এই 4টি কথ্য ভাষা, সাথে হচ্ছে চোখ এবং হাতের মানে হাত দিয়ে অঙ্গভঙ্গি করা, বোঝানো, চোখের ভাষা, এই 6টি ভাষার একটা ককটেল। বাংলা, ইংরেজি, সোহালিজ, ফ্রেঞ্চ, হাত এবং চোখ, এই 6 ভাষায় ওদের সাথে কথা বলতে খুব সমস্যা হতো না। তো 6টা ভাষায় কথা বলি ওদের সাথে, 6 ভাষার ককটেল। ওরাও ফ্রেঞ্চ, ইংলিশ, বাংলা, সোহালিজ এই মিলিয়ে হচ্ছে ওরাও কথা বলে। তো যাই হোক, তো আমরা ওখানে গেলাম, ঘুরছি, কিন্তু ওই যে বললাম সেনাবাহিনীর মানে ঘেরাওয়ের মধ্যে। একটা দোকানে ঢুকবো, আগে 2 জন যায় ভিতর, দোকানের ভিতরটা দেখে আসেন, দেখে তারা পিছন দিকে দাঁড়ান, সামনে এসে দরজায় এসে হচ্ছে সিগন্যাল দিলে ওনারা গিয়ে পিছনে দাঁড়ান। পিছনে গিয়ে দাঁড়ানোর পরে আবার 2 জন যায়, 2 জন গিয়ে দরজার 2 পাশে দাঁড়ায়। এরপরে আমাদের ডানে এবং পিছনে আরও অন্তত 4 জন থাকেন। আমরা সেই দরজার দিয়ে ঢুকলে তখন আবার 2 জনকে দোকানের সামনে ভিতর দিকে, আবার 2 পাশে 2 জন দাঁড়ান, অস্ত্র দাগ করে থাকে সারাক্ষণই, বেসিক্যালি আমাদের নিরাপত্তার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য এত আয়োজন, আমাদের এই নিরাপত্তাটা আসলে আমরা নিতে পারছিলাম না, ভালো লাগছিল না যে এত নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে ঘোরা, দেখা, জিনিস পছন্দ করা, গল্প করা, এগুলো তো আর হচ্ছে না। তা আমরা তখন নিজেরা আলাপ করলাম যে এই সেনাবাহিনীর কাছ থেকে মুক্ত হতে হবে। কি করতে হবে? আমরা 2 ভাগ হয়ে যাব, 5 জন একদিকে, 4 জন একদিকে। 2 ভাগ হয়ে গেলে আমাদের সাথে থাকা যারা সৈনিকরা আছেন তারাও 2 ভাগ হয়ে যাবে। তারপর হচ্ছে ধরেন 4 জন, সেই 4 জন আবার 2 ভাগ হয়ে যাবে, 2 জন 2 জন করে। সেই 2 জন আবার 2 ভাগ হয়ে যাবে, 1 জন 1 জন করে। এইভাবে আমরা 9 জন 9 ভাগে চলে যাব, 9 জন আলাদা আলাদা হয়ে যাব। হলেই তো আমাদেরকে আর এই বলয়ের মধ্যে রাখতে পারবে না।
আমরা স্বাধীনভাবে ঘুরবো। আর ততক্ষণ আমরা বুঝে গেছি আমরা এই বাজারে আছি, এটা কঙ্গোলিজরাও সবাই অলমোস্ট জেনে গেছে। এবং যেটা হয়েছে যে ওরা যেহেতু আমাদেরকে বন্ধু মনে করে, ভাই মনে করে, আমাদের ভয়ের কিছু নেই। এবার সেটাই যেই জাতিরই হোক না কেন। তো ওই এলাকাটা ছিল আবার বিড়া জাতির অধ্যুষিত। তো তারা আবার কম্পারেটিভলি অন্যদের চাইতে একটু শান্তিপ্রিয়। তো তবে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে লেন্দু। লেন্দু জাতি সবচেয়ে মারদাঙ্গা। ওরা শত্রু যখন একজন শত্রুকে মেরে ফেলে তার হচ্ছে ব্রেন খায়, যে বুদ্ধি বাড়বে, তার হার্ট খেয়ে ফেলে, রান্না করে হোক বা কাঁচাই হোক, যেভাবে হোক শত্রুর হার্ট খেতে হবে। কেন? তাতে হচ্ছে তার সাহস বাড়বে। লেন্দুরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আর এই বড় জাতিগুলোর মধ্যে বিড়ারা হচ্ছে কম্পারেটিভলি ভদ্র সভ্য। তো যাই হোক, আমরা তখন আলাদা হয়ে গেলাম। আলাদা হওয়ার পরে এক পর্যায়ে হঠাৎ করেই খেয়াল করলাম চারদিকে একটা সাজ যুদ্ধ যুদ্ধ অবস্থা। ঘটনা কি? ঘটনা হচ্ছে কঙ্গোলিজরা যেমন জানে যে বাংলাদেশের মিডিয়া টিম এই জায়গায় আছে, এটা সামহাও, কারণ ওদের মধ্যেও তো বিভিন্ন বাহিনীর জাতিসংঘের যে দেশগুলো আছে তাদের কারো না কারো ওইভাবে চর আছে। টার্কিশ আর্মি পাশ দিয়ে যাওয়ার সময় তারাও এর মধ্যে খবর পেয়েছে যে বাংলাদেশের মিডিয়া টিম এই জায়গায় আছে। ওরাও আমাদের নিরাপত্তার জন্য এক পর্যায়ে দাঁড়িয়ে গেল। আর যখনই টার্কিশ আর্মি গাড়িগুলো দাঁড়িয়ে গেল তখনই হচ্ছে এই কঙ্গোলিজরা খেপে গেল। এখন এদিকে আমরা তো জানি যে আমরা যে যার মতো করে ঘোরাঘুরি শেষ করে নির্দিষ্ট টাইম আছে, আমরা আবার সবাই গাড়ির কাছে যাব। গাড়ি কোথায় আছে আমরা সবাই জানি, আমরা ওখানে চলে যাব। এর মধ্যে আমাদের আর্মির কাছেও খবর চলে গেল যে ওরা আমাদেরকে হারিয়ে ফেলেছে, আমরা 9 জন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাতেও আমাদের সেনা কর্মকর্তারা প্রথমে বিচলিত হন নাই, কারণ আমাদের সাথে সেদিন 2 জন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। ব্যান্ডবেট 1-এর অপারেশনস যিনি চিফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কামরুল, উনি ছিলেন। আবার ব্যান্ডবেট 2-এর হয়ে যিনি দায়িত্ব নেবেন তিনিও তখন আমাদের সাথে, আমরা একই সাথে গিয়েছিলাম, লেফটেন্যান্ট কর্নেল আক্তার। এই 2 লেফটেন্যান্ট কর্নেল, একজন এখন অপারেশনসের দায়িত্বে আছেন, আরেকজন দায়িত্ব নেবেন। তখন হচ্ছে ওনারা আবার একজন আরেকজনের সাথে দায়িত্ব নেয়া কাজগুলি করছিলেন। ওদিকে কর্নেল নুরুজ্জামান ছিলেন আমাদের ক্যাম্পের দায়িত্বে। সেই জায়গায় নতুন যিনি যাবেন তাকে দায়িত্ব বোঝা দেওয়া, আবার প্রিপারেশন নিচ্ছেন। তো ওই সময় আমাদের সাথে এই 2 অফিসার সহ আরও বেশ কয়েকজন মেজর ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, সোলজাররা তো ছিলেন। তো ওনাদের কাছে যখন খবর গেল যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, ওনারা খুব টেনশনে পড়ে গেলেন। তবে টেনশনটা শুরুতে হয়নি, কারণ হচ্ছে ওই যে বললাম, ওনারা তো জানেন যে কঙ্গোলিজরা আমাদেরকে বন্ধু ভাবে, ভাই ভাবে, শত্রু ভাবে না আমাদেরকে। এবং তারা বলে যে জাতিসংঘ এখানে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে 49টা দেশ দরকার ছিল না, শুধু বাংলাদেশের মতো একটি দেশকেই যদি তারা এখানে রাখতো তাহলেই শান্তি আসতো। বাকি 48টি দেশের কারণে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না, কারণ এরা তো লুটে পুটে খাচ্ছে কঙ্গোর সম্পদ। তো এরা চায় না শান্তি আসুক, কিন্তু বাংলাদেশ দায়িত্বে থাকলে এখানে শান্তি আসতো। তা যাই হোক, ওখানে হচ্ছে যখন উত্তেজনা তৈরি হলো টার্কিশ আর্মির কারণে, তখন আমাদের সেনা কর্মকর্তারাও একটু শঙ্কিত করেন যে যদি ফায়ার ওপেন হয়ে যায় তখন আমাদের কি হবে। তখন হচ্ছে ওনারা টার্কিশ আর্মিকে মেসেজ পাঠালো যে তোমরা ফায়ার ওপেন করো না, আমাদের সিভিলিয়ান, আমাদের জার্নালিস্ট এরা এখানে আছে, তোমরা ফায়ার ওপেন করলে ওরা বিপদে পড়বে। আবার মনুক হেডকোয়ার্টারেও খবর পাঠানো হলো যে আমাদের জার্নালিস্টদের এই অবস্থা, আমরা এটা ওদেরকে দ্রুত উদ্ধারের চেষ্টা করছি। এর মধ্যে আরও 2-3টা দেশের কনভয় রওনা হয়েছে এদিকে, যখন খবর পেয়েছে যে বাংলাদেশের জার্নালিস্ট আটকা পড়েছে। তখন আবার খবর পেয়ে আবার আমাদের আর্মি আবারও যোগাযোগ করলো
যে না প্লিজ সবাইকে বলো যে যেখানে আছে ওখানেই থাকুক, প্রয়োজন হলে আমরা সহযোগিতা নেব, কিন্তু কেউ যেন না আসে, কারণ ওদেরকে দেখলে এরা আরও উত্তেজিত হবে এবং গোলাগুলি শুরু হলে আমাদের জার্নালিস্টদেরকে বাঁচানো যাবে না, কেন ওরা এখানকার পথঘাট কিছু চেনে না, তারপর ভাষাগত সমস্যা আছে। তো যেই যেখানে আছে ওখানেই থাকুক, আর সম্ভব হলে টার্কিশ আর্মি মুভ করুক, চলে যাক এখান থেকে, আমরা দায়িত্ব নিচ্ছি। এটা তো গেল একদিকের অফিসিয়াল আয়োজন। আমাদের অবস্থা কি? আমাকে যেমন একজন বলল যে তুমি চলো আমার সাথে। প্রথমে ভাবলাম যে জিম্মি হচ্ছে কি, মেরে ফেলবে? পরে আবার মনে না, মেরে ফেলবে না, মারলে তো আরো আগেই মারতে পারতো এবং আমাদের সবাইকেই মেরে ফেলতে পারতো, ওরা তো করেনি। আর যেহেতু আমাদের বিষয়ে তাদের যে মনোভাব, সেই জায়গা থেকে আমাদেরকে মারার কথা না এখনই, কিন্তু আমাদেরকে তো জিম্মি করতে পারে, জিম্মি করে তো তারা আবার কোনো দাবি দাওয়া আদায় করতে পারে, সেটা তো হতে পারে। কারণ পরিস্থিতি এত সময় বা এই কয়েকদিন একরকম ছিল, কিন্তু এই মুহূর্তে তো পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেছে, তাহলে কি করা? আবার ভাবলাম না গিয়েও তো উপায় নেই, আমি তো একা, তো যাই, দেখি না কি হয়। আমাকে একটা জায়গায় নিয়ে গেল। আসলে সমস্ত জায়গাগুলোতে স্থানীয়রাই, স্থানীয়দের মধ্যে তো মিলিশিয়া আছে, ওরা প্রত্যেক জায়গাতে কিছু শেল্টার তৈরি করে রাখে নিজেদের নিরাপত্তার জন্য, আবার নিরাপদ জায়গায় থেকে প্রতিপক্ষের উপর হামলা চালানোর জন্য। এই বিষয়গুলো ট্রেঞ্চ করা হচ্ছে অনেক নানান জায়গাতে। আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল। তা আমাকে যখন নেওয়া হয়, আমি দেখলাম অলরেডি আমাদের আরো 2 জন ওখানে চলে আসছে। একে একে আমাদের 9 জন নিয়ে আমরা ওই একই জায়গায় আমাদেরকে নিয়ে আসা হয়েছে। তো আমরা বুঝলাম ওরা ওদের ওদের তো নানান ধরনের সাংকেতিক ভাষা আছে, প্রাণীর ডাক বলি, পাখির শীষ বলি, নানান কিছু দিয়ে ওরা এই টাইপের সময়গুলোতে তথ্য আদান প্রদান করেন। আমরা 9 জনই এসেছি। এর মধ্যে আমাদের আর্মি অফিসাররা বাজারের ভিতরের দিকে আসা শুরু করলেন, যে আমাদের উদ্ধারের জন্য তারা মাঠে নেমেছেন ততক্ষণে, সবাইকে ঠান্ডা করে দিল যে অন্যান্য আর্মি যেন না আসছে। তা আমাদেরকে যারা নিয়ে এসছে নিরাপদ জায়গায়, তারাও আবার 2-3 জনের একটা টিম আমাদের আর্মিদের অফিসারদের দিকে এগিয়ে গেল। গিয়ে তখন হচ্ছে বললো ওদেরকে, ওরা আমাদের অফিসারদেরকে বললেন যে ভয়ের কিছু নাই, টার্কিশ আর্মি আসার পর যখন উত্তেজনা তৈরি হয়েছে, আমরা তোমাদের জার্নালিস্টদেরকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছি, কিন্তু এতক্ষণের পরিস্থিতির কারণে আমরা ওদেরকে বের করিনি, তোমাদের ভয়ের কিছু নেই, তোমরা দাঁড়াও, তোমাদের জার্নালিস্টদেরকে আমরা নিয়ে আসছি। পরে হচ্ছে তারা আবার ইশারা করলো বা কিছু একটা করলো, কারণ অনেকটা দূরে, আমরা প্রায় মিনিমাম 500-700 গজ দূরে, ওই জায়গা থেকেও আমরা কোনো কথা শুনলাম না, কিছু না, কিছু একটা নিশ্চয়ই তারা ভাবের আদান প্রদান করেছে বা কোনো একটা সিগন্যাল ছিল, তখন আমাদেরকে এনে আমাদের ওখানে দিয়ে গেল। তো সেই দিন হচ্ছে যুদ্ধ হতে হতে যুদ্ধটা হলো না, এবং সেই যুদ্ধটা যদি বাড়ত, হাটের দিন না হলেও প্রায় 1000 খানেক মানুষ ওখানে উপস্থিত ছিল, এর মধ্যে 95% অন্ততপক্ষে সাধারণ মানুষ, যারা যুদ্ধ বোঝে না বলবো না এই অর্থে যে যুদ্ধ করে না, কিন্তু যুদ্ধকে সমর্থন করে নিজেদের অস্তিত্বের জায়গা থেকে, যে যার পক্ষের মিলিশিয়াদের জয় হোক এটা কামনা করে, সেই জায়গা থেকে হচ্ছে তারা নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের প্রয়োজনে এবং জাতিসংঘ বাহিনীর বিভিন্ন, বিশেষ করে কয়েকটি দেশ, পাকিস্তান, তুরস্ক, তারপরে হচ্ছে এই ধরনের আরো বেশ কয়েকটা দেশ আছে, আমি সবগুলো নামে মনে করতে পারছি না, কিন্তু তুরস্ক এবং পাকিস্তানের উপর ওদের প্রচন্ড ক্ষোভ, বিশেষ করে তাদের উপর যে টর্চারগুলো করে, যে আগে গুলি করার নির্দেশ আছে, তারপরে শান্তি প্রতিষ্ঠার জায়গায় যাওয়া। তো এই নির্দেশটা তুরস্ক, পাকিস্তান সহ এরা বেশি
মানে পালন করতো, যেটা বাংলাদেশ করতো না। প্রায় অন্যান্যগুলো করতো, কিন্তু বাংলাদেশ করতো না। বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতো, বাংলাদেশ আর্মি, যে আলোচনার মধ্য দিয়ে হচ্ছে সমস্যার সমাধান যাওয়ার, ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক রাখা। আর আমরা যে জায়গাটা ছিলাম, আমরা চলে আসার কিছুদিন পরেই, আপনাদের কারো কারো মনে থাকতে পারে, কঙ্গোতে অ্যাম্বুশের শিকার হয়ে বাংলাদেশের 9 জন বা 11 জন, এটাও আমার এই মুহূর্তে স্মৃতিতে নেই, ওটা পরে আমি কভার করেছিলাম আবার ওই সেই নিউজগুলো, যে মারা গিয়েছিল। আমরা ওই ক্যাম্পটাতেই ছিলাম, ওখানেই ছিলাম, বুনিয়া ক্যাম্পের ওখানেই অ্যাম্বুশের শিকার হয়ে আমাদের সেই সেনা সদস্যরা শহীদ হয়েছিলেন। তো আমি যেটা বলছিলাম, যে ওই যে যুদ্ধাবস্থা, টার্কিশ আর্মি কিন্তু আমাদের খবর পেয়ে ওই জায়গায় এসছে। তো ভাবুন, আমাদের কেন্দ্র করে একটা ভয়াবহ যুদ্ধ ওই জায়গায়, মানে হরফ জায়গায় চলে গিয়েছিল। টার্কিশ আর্মি, ইউএস আর্মি, এই আর্মি, সে আর্মি, মানে বললাম না যে 4-5টা দেশের আর্মিও ওই জায়গায় হাজির হচ্ছে আমাদেরকে উদ্ধার করার জন্য, এবং আসলেই ভয়াবহ যুদ্ধ হতো। কিন্তু কঙ্গোলিজদের ভালোবাসা, আমাদের সেনাবাহিনীর বিচক্ষণতা, এই দুই মিলে সেদিন একটা ম্যাসাকার থেকে কঙ্গোলিজরা এবং আমরা রেহাই পেয়েছি। আজকে আর কথা বাড়াই না, এরপরে কঙ্গো নিয়ে আরেকদিন আলাপ করব, হয়তো আরো অনেকদিনই আলাপ করব, কারণ বললাম না, অসংখ্য অসংখ্য ঘটনা, স্মৃতি, ভয়াবহ, আবার ভালো লাগা, নানান টাইপের ইমোশনাল প্রচুর ঘটনা আছে। তবে পরের দিন আপনাদেরকে অবশ্যই যেই ঘটনাগুলো জানাবো, তার মধ্যে শুরুটাই করব পিগমিদেরকে নিয়ে। পিগমিদের নিয়ে মানে কষ্ট এবং ভালো লাগা দুই আছে, সে কথাগুলো আপনাদের শোনাবো। পিগমি হচ্ছে পূর্ণবয়স্ক এক পিগমি হচ্ছে 2 থেকে 2.5 ফিট হাইটের হয় সাধারণত। ওরাও কিন্তু মানুষ, 2-2.5 ফিট উচ্চতার মানুষ, গাছে থাকে। তাদেরকে দেখার অভিজ্ঞতা পরের দিন জানাবো, এবং আপনাদের বলে রাখি, সেদিন এই যে কন্টেন্টটা হবে, সেই কন্টেন্টে পিগমি শব্দটা রেখে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের যদি আগ্রহ থাকে, শুনতে চান, আমার এই কন্টেন্টগুলো আপনারা দেখবেন, ভাল লাগবে, এবং পিগমিদের সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ থাকলো। আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই ধরনের অসংখ্য কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, NRB 365 নিউজ। NRB মূলত প্রবাসীদের জন্য আমাদের যে নিউজ পোর্টালটি আছে, নন রেসিডেন্স বাংলাদেশিদের জন্য, সেই নিউজ পোর্টালের বলতে পারেন সিস্টার কনসার্ন হচ্ছে আমাদের এই NRB 365 নিউজ এই চ্যানেলটি। আর আমাদের যদি ওয়েব পোর্টালে আপনারা ঢুকতে চান, নিউজ পোর্টালটিতে আপনারা যেতে চান, তার লিঙ্ক হচ্ছে NRB নন রেসিডেন্স বাংলাদেশি, সংক্ষেপে NRB 365 একসাথে .com, NRB365.com। আপনারা আমাদের সাইটে গিয়ে আমাদের প্রবাসীদের জন্য করা নিউজগুলো দেখতে পারেন, সেখানে আমাদের জাতীয় নিউজগুলোও থাকে। আজ এ পর্যন্ত, আবারও বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে পথ চলুন।